মা এবং বোনেরা এবং সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত সকলকে প্রথম আমি আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নম্বর বিপ্লব বার্ষিকীর কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনারা কমরেড রতন দাসের মুখে শুনেছেন। আমি ওই প্রসঙ্গে বিস্তারিত যাচ্ছি না। বিপ্লব বলা সহজ, বিষয়টা এত সহজ না। পেরি কমিউন যেটা, এটা রেফারেন্স দিয়েছেন কমরেড রতন দাস। এটা ঠিক যেটা একটা সরকারটা বেশি দিন টিকে থাকেনি, কিন্তু গোটা দুনিয়ার কাছে একটা মেসেজ গিয়েছে যে শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করতে পারে। এটা হলো পৃথিবীর প্রথম দৃষ্টান্ত, এটা তো অস্বীকার করা যাবে না। এটাই শ্রমিক শ্রেণীর মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে। এই রুশ বিপ্লবও যদি আমরা দেখি, ব্যাকগ্রাউন্ডটা খুব সংক্ষেপে যদি আমরা দেখি, 1880 পর থেকে এখানে মূলত বস্ত্রশিল্প, লৌহ শিল্প এবং আরও কিছু শিল্প গড়ে উঠেছিল এবং শিল্পে মোটামুটি একটা সমৃদ্ধ নমুনা ধরেছিল কিন্তু রুশে। এবং এটার কারণটা কি? পুঁজিবাদী ব্যবস্থাপনা টাকা লগ্নি করে জনস্বার্থে না, যেখানে দেখে কাঁচামাল আছে সেখানে গিয়ে সে বিনিয়োগ করে। কেন বিনিয়োগ করে? তা প্রফিটের জন্য। এটা কোনো সামাজিক দায়িত্ব নেই এবং এই প্রফিটের লক্ষ্য নিয়েই কিন্তু এটা সেখানে বেশ কিছু শিল্প গড়ে ওঠে এবং সেই শিল্পগুলোতে মজুরি, অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি দাবিতে বহু ধর্মঘট, আন্দোলন, লড়াই, সংগ্রাম সংগঠিত হয়েছে। এটাই ধীরে ধীরে বিকশিত হয়ে শ্রমিক শ্রেণী তার অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখতে পেরেছে। অভিজ্ঞতাই তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। শুধু ট্রেড ইউনিয়ন করলে হবে না এবং কিছু দাবি দাওয়া নিয়ে লড়াই করলে হবে না, সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে এবং সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে। এটা তার ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে আসে। তাহলে সামাজিক মালিকানা যদি প্রতিষ্ঠিত করতে হয়, এটা চাইলে কি পাওয়া যায়? এটা দিয়ে দেবে না। তাহলে এটা কী করতে হয়? ছিনিয়ে আনতে হয়, লড়াইয়ের মধ্য দিয়ে ছিনিয়ে আনতে হয়। তো এটা ছিনিয়ে আনতে গেলে তার জন্য তো একটা সংগঠিত শক্তি লাগবে। একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে হাওয়ায় লড়াই করা যায় না, তার জন্য চাই একটা সংগঠিত শক্তি বা সংগঠিত বাহিনী। সেই সংগঠিত শক্তি থাকলে হবে না, আবার সেই শক্তির একটা রাজনীতি চাই, যেই রাজনীতিটা তার লক্ষ্যস্থলে নিয়ে পৌঁছবে, যেই রাজনীতিটা তাকে শিক্ষিত করে তুলবে, যেই রাজনীতি তাকে দিশা দেখাবে এবং যেই রাজনীতি তাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে, তার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, সমস্যার সমাধান দিতে পারবে, সেটাই হলো মার্ক্সবাদ। এখন সংগঠন আমরা করি, এখন সংগঠন এবং রাজনীতি এই দুইটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। যেমন দেখবেন ট্রেড ইউনিয়নের মধ্যে বিতর্ক হয় অনেক সময় যে আমরা আমাদের ইকোনমিক ডিমান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকব, অর্থনৈতিক দাবি দাবার মধ্যে সীমাবদ্ধ থাকব, মজুরি বৃদ্ধি, ছাঁটাই ফাটাই, ডিএ টিএ এই সমস্তগুলোর মধ্যে ব্যস্ত থাকব। এটা কি হয়? এটা ঠিক যে আপনাকে পুঁজিবাদী ব্যবস্থাপনার নিয়ম হলো ঠকাও, তার মুনাফা বাড়াতে হবে। যেখানে মুনাফা মূল লক্ষ্য হয় সেখানে সামাজিক কোনো দায়িত্ব থাকে না, মানসিকতা ভাবার কোনো অবকাশ নেই। তার কাজ হলো মুনাফা করা। সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু এটা যাবে এবং এর থেকে কিন্তু শিক্ষা অর্জন করে সংগঠন এবং রাজনীতি ছাড়া সংগঠন হয় না, আবার সংগঠন ছাড়া রাজনীতি হয় না। কারণ রাজনীতিটা নিয়ে পৌঁছবে কে? তার জন্য সংগঠন চাই। আবার সংগঠনটা তৈরি করলাম, রাজনীতিটা নেই, এটা কিন্তু লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। তাহলে একটা আরেকটা পরিপূরক। এবং এই বিষয়টাই কিন্তু কমরেড লেনিন সবচেয়ে বেশি সেটা তুলে ধরেছিলেন এবং এই শিক্ষায় শিক্ষিত করেছিলেন। এই যে বলল কিছুক্ষণ আগে যে ইতিহাস আলোচনা করতে গিয়ে বলল, এটা গিয়ে কিন্তু একটা চূড়ান্ত রূপ
এবং 1905-এর কথা 1905 আমি ব্যর্থ শব্দটা যেটা রতন ব্যবহার করছে, এটা কিন্তু আমি সেইভাবে ব্যর্থ শব্দটা ব্যবহার করব না, কারণ এটাও কিন্তু একটা অভিজ্ঞতা যে এই সিস্টেমে গিয়ে এই ব্যবস্থাপনায় গিয়ে কি হয়, এটা তাকে অভিজ্ঞতা দিয়েছে। কাজেই এই অভিজ্ঞতাকে পাথেয় করে সেখানে গিয়ে 1905-এর পর একবারে পর্যায়ক্রমে একের পর এক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার কমিউনিস্ট পার্টির প্রভাবটা বাড়তে শুরু হয়। দ্যাট ইজ মানে মেনশেভিকদের সুবিধাবাদী অবস্থান, যেটা আপোষমূলক নীতি এবং আপোষহীন সংগ্রামে মেনশেভিকরা বেশি বিশ্বাস করতেন না। এদের সঙ্গে গিয়ে বলশভিকদের কিছু কন্ট্রাডিকশন হয়, স্বাভাবিক, এটা হবেই। এবং যেমন ধরুন আমাদের ভারতবর্ষ সিপিআই সিপিএমের কথা যদি আমরা ভাবি, মূল কারণ তো এটাই। আবার ধরুন এআইটিউসি এবং সিআইটিউর যে বিভাজন, এটাও কিন্তু মুখ্য কারণ এটাই। তো এই জায়গাটাতে গিয়ে আমরা নিশ্চয়ই ঐক্যে বিশ্বাস করি। ঐক্য দুর্বল হওয়া মানে শত্রু সুবিধা, কিন্তু এমন ঐক্য কি চাই যেই ঐক্যটা আমার মূল লক্ষ্যে না পৌঁছে আমাকে বিপদগামী করবে, বা আমার মূল নীতি আদর্শকে বিসর্জন করে ঐক্যের নামে আমি সেখানে আমার মূল নীতি থেকে সরে যাব, তাহলে তো আমার সফলতা আসবে না, সঠিক লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না। ঐক্য চাই। এবং এই ঐক্যটা যখন দেখলো যে একটা আপোষমূলক সুবিধাবাদী যে অবস্থান, সেই অবস্থানের বিরুদ্ধে সেখানকার শ্রমিক শ্রেণীর মধ্যে বুঝলো যে আমার মিত্র শক্তি লাগবে, শ্রমিকরা একা পারবে না। কৃষকরা আক্রান্ত, রাশিয়াতে কৃষকদের জমি কেড়ে নিয়েছে এবং জমিদার ভূস্বামীরা জমি কেড়ে নিয়েছে এবং তারাও আক্রান্ত, তাদেরকে সঙ্গে নিতে হবে। কাজে শ্রমিক এবং কৃষকের মধ্যে কিন্তু একটা মৈত্রী সেখানে গড়ে উঠে। আবার তেমনি আমরা লক্ষ্য করলাম যে এই যে সৈনিক, বলুন সৈনিক কারা? এটা তো গরিবের সন্তান। কোনো ধনীর সন্তান কি সেনাবাহিনীতে যায়? অফিসার র্যাঙ্কে যেতে পারে, কমিশন র্যাঙ্কে সেখানে যেতে পারে, কিন্তু এরা কারা? গরিব অংশের। তো তাদের একটা পরিবার আছে, তাদের তো একটা সংসার আছে, তাদের তো একটা ভাবনা আছে, তারাও তো সেখানে দারিদ্রতা ভুগে, তার পরিবার পরিজনরা। তাদের মধ্যে কিন্তু এই অনুভূতিটা থাকে না, এটা ঠিক না, কিন্তু এই অনুভূতি থাকে। যদি আমরা এটাকে অর্গানাইজ করতে পারি, এটাও কিন্তু কাজে লাগানো যায়। এবং রাশিয়ার এই রুশ বিপ্লবের এই ব্যাকগ্রাউন্ডটা দেখলে এবং সেই সৈনিকদের মধ্যেও ধীরে ধীরে তার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের মধ্যে কিন্তু একটা বিদ্রোহের আগুন জ্বলে উঠে। এবং এই ত্রয়ী সমন্বয়ে গিয়ে শেষ আঘাত যেটা দেন, কারণ যেই গভর্নমেন্টটা জনবিচ্ছিন্ন হয়ে যায়, মানুষের সমর্থন তার পেছনে থাকে না, এবং তখন গিয়ে স্বাভাবিক কারণে যতই বাহ্যিক দিক থেকে বিরাট শক্তিমান, অনেক বেশি শক্তি তাদের দেখালে কি হবে, মনের দিক থেকে তো জানে, চোর তো মনের দিক থেকে জানে আমি চোর, যতই সে বাহ্যিক দিকটা যায় কিছু দেখাক, সেখানে গিয়ে এই শক্তিটাকে যদি ঠিক মতো আঘাত করা যায়, চৌচির হয়ে ভেঙে যায়। এবং এটাই হলো গিয়ে যে লক্ষ্য করা গেল যে 7ই নভেম্বর থেকে যেটা শুরু হলো, যে 10 দিনের মধ্যে যে ঘটনাটা ঘটালেন, আমরা দেখলাম যেদিন 17ই নভেম্বর এখানে নেবো নদীর কাছে একটা জাহাজ, সেই জাহাজে সৈনিকরা ছিল যারা বিদ্রোহীরা, এবং এই জাহাজটা আসলো নদীর পাশে কিন্তু প্রাসাদ, এবং এখানে গিয়ে প্রথম শ্রমিকরা দখল নিলেন রেল স্টেশন, প্রধান ডাকঘর, এগুলো শ্রমিকরা দখল নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর এই দখল নিয়ে নেওয়ার পর সেখান থেকে ঘোষিত হলো যে আমরা এখানে একটা শাসন ব্যবস্থা চাই, যে শাসনটা মূল ভিত্তি হবে শ্রমিক শ্রেণী এবং কৃষক থাকবে সঙ্গে। এবং এর মধ্যে কমরেড লেনিন তখন কিন্তু তিনি একটা বার্তা পুরো সোভিয়েত ইউনিয়নের মানুষের কাছে পৌঁছে দেন, খুব দ্রুততার সঙ্গে পৌঁছে দেন, যে কারা এই ধরনের সরকার একটা করতে চাই আমরা, এই সরকারের পক্ষে কারা আছেন মতামত দিন। সেখানে গিয়ে দেখা গেল একটা বৃহদাংশ মানুষের সমর্থন ব্যাপকভাবে এগিয়ে আসলো। এবং এই দুনিয়া কাঁপানো 10 দিন যখন সেখানে গিয়ে প্রধান ডাকঘর, স্টেশন এগুলো সব দখল হয়ে গেল, শ্রমিক শ্রেণী দখল করে ঘোষণা করলেন আমরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই, আমরা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করব, শক্তি আমাদের হাতে। এই পরিস্থিতির মধ্যে ওই জাহাজ থেকে ভোর রাতে, ঘটনাটা শুরু হয়েছে রাত্র 3টে,
ভোর রাতে গিয়ে ওই জাহাজ থেকে কিন্তু ওই প্রসাদটাকে লক্ষ্য করে কিন্তু কামানে গোল্লা ছোড়েনি, কামানে গোল্লা ছুঁড়েছে থ্রেট, ওই বিদ্রোহীরা যারা কামানে গোল্লা ছেড়েছে থ্রেট। এবং দেখা গেল যারা যারা এখানে ছিলেন প্রাসাদের ভিতরে পালানোর সময় তারা সব ধরা পড়ে গেলেন বিপ্লবী বাহিনীর হাতে, সারেন্ডার করলেন বিপ্লবী বাহিনীর হাতে, আমাদেরকে মারবে না, ক্ষমা করে দাও, আমরা সারেন্ডার করতে চাই, এটা সারেন্ডার করলেন। আসলে ঘটনা কি, ভিত্তি যদি না থাকে, শক্তি যদি না থাকে, যতই তার কিছু থাকুক, গোলা বারুদ যাই কিছু থাকুক, কোনো কিছুতে কাজ হয় না। এবং এই জায়গাটাতে গিয়ে রুশ বিপ্লবের যদি আমরা লক্ষ্য করি, এরপরে গিয়ে ধীরে ধীরে তারা আস্তে আস্তে এই সোভিয়েতে আমরা লক্ষ্য করলাম শ্রমিক, কৃষক এবং সৈনিকরা যখন এটা সমস্ত ক্ষমতাটা নিজেদের কেন্দ্রীভূত করলেন, ধীরে ধীরে এটা ছড়িয়ে গেল যে বেশ কয়েকটা, এখন যেগুলি সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে গেছেন, একটা সময় কিন্তু এটা সোভিয়েত ইউনিয়নের ভিতরে আসলেন, কাজাকিস্তান, তারপর আপনারা জানেন এই যে ইউক্রেন, বেলারুশ, এই ধরনের যে এরাও ধীরে ধীরে এটার সঙ্গে এগিয়ে এসে যুক্ত হলেন, এটার মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নটা গড়ে উঠল। এবং সেখানে এটা ঠিক যে সোভিয়েত ইউনিয়ন গড়ার পর রাস্তাটা বড় কঠিন ছিল, এত সহজে তাদেরকে কাজ করতে দেয়নি, কত বাধা, কত বিভক্তি, কত চক্রান্ত, এবং কমরেড লেনিনকে কিন্তু গুলি করে দিয়েছিলেন, তিনি তো অল্পে বেঁচে গেছেন। এবং অ্যাকচুয়ালি এর থেকে বাঁচলেও কিন্তু তিনি, তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি ঘটছিল এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 1924-এ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এবং এই পরিস্থিতির মধ্যেও কিন্তু সোভিয়েত ইউনিয়নে আমরা যেটা লক্ষ্য করলাম যে বিপ্লবীরা এখানে ক্ষমতা দখল করার পর এবং ধীরে ধীরে তারা আস্তে আস্তে সেখানে মানুষের মধ্যে তাদের ভিত্তিটাকে শক্তিশালী করার জন্য চেষ্টা করলেন এবং সেখানে মার্ক্সবাদের উপর ভিত্তি করে এখানকার ক্ষমতা দখল করে তারা এগুতে শুরু করলেন। শ্রমিক, কৃষক এবং বিপ্লবীর মধ্যে সোভিয়েতে ক্ষমতা থাকবে এই ঘোষণা দেওয়া হলো। এবং তারা নিজেরাই যখন একটা চূড়ান্ত অব্যবস্থা তার মধ্যে ডিক্লেয়ার করলেন যে না, আমরা কমিউনিস্টরা নিজেরাই ঘোষণা করলাম যে এটা হবে স্ব-আরোপিত শৃঙ্খলা, একটা বিপ্লবী বাহিনী ক্ষমতা দখল করেছে, এটা হবে স্ব-আরোপিত শৃঙ্খলা, একদম সমস্ত শৃঙ্খলা মেনে বিষয়টাকে সম্পন্ন করলেন। এই যে বিপ্লবী বাহিনীর যে বিপ্লবী শৃঙ্খলা, এটাও কিন্তু একটা শিক্ষণীয় দিক এই সোভিয়েত ইউনিয়নের এই রুশ বিপ্লবের মধ্য দিয়ে একটা লক্ষণীয় দিক। আমরা এখানে যেমন ধরুন এই যে 10 দিনের যে রিভলিউশনটা, এই রিভলিউশনে দেখা যায় দুনিয়া কাঁপানো 10 দিন সম্পর্কে জন বিড লিখেছেন যে মানুষ যখন ফেটে পড়লেন, সমগ্র মানুষ রাস্তায় নেমে পড়েছে, একজন আরেকজনকে আলিঙ্গন করে কাঁদতে শুরু করেছেন। এই কান্নাটা কিসের? এটা কিন্তু আনন্দের কান্না, কাঁদতে শুরু করেছেন, একটা মুক্তি পেয়েছেন, একটা মানে বিরাট ধরনের একটা জয় সেখানে তারা করতে পেরেছেন, এটা হলো লক্ষণীয় দিক। এবং এই পরিস্থিতির মধ্যে গিয়ে সেখানে ইউক্রেন, তারপরে গিয়ে বেলারুশ, উজবেকিস্তান, কাজাকিস্তান, জর্জিয়ার মতো এরাও এবং আজারবাইজান এরাও কিন্তু সেখানে গিয়ে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত হলেন। তো এই যে বিপ্লবটা হলো, এটাকে আচমকা হয়ে গেছে, আচমকা কোনো বিপ্লব হয় না এবং এটা হওয়া সম্ভব না। এবং তার কতগুলো নানা ধরনের পরিপূরক লাগে। সেই পরিপূরকটা কি? রাজনৈতিক সচেতনতা এবং বিপ্লবী ভাবনা, বিপ্লবী চিন্তা এবং তার সঙ্গে আত্ম উৎসর্গ করা, নিজেকে উৎসর্গ। এই যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব কি এমনিতে এসছে? রক্ত দিতে হয়েছে, আত্মত্যাগ করতে হয়েছে, প্রচুর লোকের জীবনের বিনিময়ে শহীদের মৃত্যুবরণের মধ্য দিয়ে একটা নতুন ইতিহাস সূচিত হয়েছে। এই যে যেখানে গিয়ে দেখা যায় পুঁজিবাদী ব্যবস্থাপনা মানুষের মধ্যে সেলফ সেন্টার আত্মকেন্দ্রিকতা গড়ে উঠে, সেখানে গিয়ে একমাত্র সঠিক রাজনীতি তাকে সেই চেতনা সমৃদ্ধ করতে পারে, যে চেতনার মধ্য দিয়ে সে নিজেকে জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করবে এবং নতুন কিছু পাওয়ার জন্য তার মন মানসিকতাটাকে সেইভাবে তৈরি করবে। এটা তৈরি করার মধ্য দিয়ে একজন প্রকৃত কমিউনিস্ট হিসেবে নিজেকে তুলে ধরবে, একটা বিপ্লবী হিসেবে নিজেকে সামনে তুলে ধরা সম্ভব। এবং এটাই গিয়ে লক্ষ্য করা যে উৎপাদনের সম্পর্ক, যেটা উৎপাদিত শক্তি এবং এই দুইটার মধ্যে দ্বন্দ্ব অনিবার্য। এবং দ্বন্দ্বের মধ্যে লক্ষ্য করা গেল যে জেনারেলি উৎপাদিকা শক্তি যারা, তারাই চাইবে একটা নতুন ব্যবস্থাপনা,
সেই নতুন ব্যবস্থাকে সংঘাতের মধ্য দিয়ে উৎপাদক যারা, তাদের লক্ষ্যটা হলো ঠকানো মানে প্রফিট, তার মোর প্রফিট চাই। তাহলে তার সঙ্গে যে কন্ট্রাডিকশনটা, এই উৎপাদিত শক্তির সঙ্গে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়ে সেখানে গিয়ে তাদেরকে মধ্যে যদি আমরা সংগঠন করে তুলতে পারি, তাহলে জেনারেলি উৎপাদক এবং উৎপাদিকার শক্তির মধ্যে একটা যে কন্ট্রাডিকশান, উৎপাদকের পক্ষে আছে একটা বিরাট শক্তি, এটা আমাদের মনে রাখতে হবে। সেটা কি? রাষ্ট্রশক্তি। পুঁজিবাদী ব্যবস্থাপনায় রাষ্ট্রশক্তি তাদের হয়ে কাজ করে, রাষ্ট্রশক্তির জোরেই তারা মানুষকে ঠকায়, যাই কিছু করে সবটা রাষ্ট্রশক্তি। যে এই রাষ্ট্রশক্তিকে উৎখাত করতে গেলে নিশ্চয়ই সেই ধরনের একটা সংগঠন, সেই ধরনের একটা পার্টির দরকার আছে, সেটার নাম হলো কমিউনিস্ট পার্টি। এবং এই যে কাজটা, এই কাজটা করার জন্যই আমাদের মূলত দেখতে, এবং এটাই জেনারেলি উৎপাদক যে শক্তিটা, যে রাষ্ট্রশক্তি, পুঁজিবাদী যে ব্যবস্থাপনা, তারা আপনাকে ডেমোক্রেটিক রাইট এবং কিছু কনসেশন, গণতান্ত্রিক অধিকার এবং কিছু কনসেশন সেই পর্যন্ত দেবে, যেই পর্যন্ত মনে করে লোকগুলোকে কিছু কনসেশন, কিছু গণতান্ত্রিক অধিকার দিয়ে আমার শাসন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা সম্ভব। যখন বুঝতে পারবে যে না, লোকগুলো তো আমাদের ধরে ফেলেছে, আমাকে তো চিনে ফেলেছে, আর তো এই সমস্ত কাজ হবে না, এই সমস্ত বড় বড় ভাষণবাজি করে আর কাজ হবে না, তখনই কিন্তু রাষ্ট্রশক্তির আসল রূপটা বেরিয়ে আসে, যেটার নাম হলো স্বৈরাচারী ব্যবস্থাপনা, যেটার নাম হলো ফেসিবাদী দৃষ্টিভঙ্গি, এবং নয়া ফেসি যেটা আমরা বলছি, ধীরে ধীরে সেটা আত্মপ্রকাশ করে। এবং এটাকে আটকাতে গেলে একমাত্র পথ হলো শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবের মধ্য দিয়ে, শ্রমিক শ্রেণীর একত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এটা শ্রমিক শ্রেণীর কথা বললে আমরা অনেকে মনে করি এটা আবার কী একত্ব। অনেকে দেখবেন ডেমোক্রেসি কথা বলে, বুর্জোয়া পার্টিগুলো বলে এ তো কমিউনিস্ট, এই তো চায়নাতে ডেমোক্রেসি নেই, রুশে ডেমোক্রেসি ছিল না, তারপর ভিয়েতনামে ডেমোক্রেসি নেই। মূল বিষয়টা কোথায়? গণতন্ত্র অর্থটা বিরাট, এবং গণতন্ত্রে যদি ঠক থাকে, বাটপাট থাকে, ঠকানোর অধিকার থাকে, ঠকানোর যারা লোক তারা সংখ্যায় কত? 100 জনের মধ্যে 1 2 জন, আর যারা ঠকে তারা সংখ্যা 99 জন। এই ডেমোক্রেসিটা কতজনের ডেমোক্রেসি হবে? কি ঠকের ডেমোক্রেসি? না যারা ঠকছে, ঠকানো যাবে না এমন একটা ব্যবস্থাপনা যায় যেখানে ঠকানো যাবে না। এবং সামাজিক মালিকানা, সামাজিক দায়িত্ব, রাষ্ট্র হবে সবার, এবং রাষ্ট্রের দায়িত্বে সমস্ত সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। এই কাজটা না করা পর্যন্ত সেখানে স্বাভাবিক কারণেই আপনার তারা আপনাকে যখন মনে করবে যে আর এদেরকে এইভাবে বলে কাজ হয় না, তখনই গিয়ে এই সমস্ত নিপীড়ন, রাষ্ট্র মানে নিপীড়ন, এবং পুঁজিবাদী ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা হবে নিপীড়ন। আমাদের দেশেও যেটা আমরা দেখছি এখন, যে সারা বিশ্বে আমরা দেখছি নিপীড়নের পথ তারা বেছে নিয়েছে। মাঝে মধ্যে তারা কিছু ভালো ভালো কথাবার্তা বলে, এবং এগুলো কেন বলে? এগুলো হলো ক্ষমতায় টিকে থাকার জন্য। এখন ধরুন, পুঁজিবাদ নিজেই সংকটে নিমজ্জিত, এবং যারা পুঁজিবাদী ব্যবস্থাপনাকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মডেল হিসেবে তুলে ধরেছিল, বলেছিল যে এক মেরু বিশ্ব, আমরা বলেছি বহুমেরু বিশ্ব। আজকে সেটা পরিষ্কার যে সেই সমস্ত উন্নত দেশগুলো তারা যেটাকে মডেল হিসেবে উপস্থিত করছেন, তারা এখন নিজেরই সংকটে নিমজ্জিত। এদের দেশে এখন বেকারত্ব বাড়ছে, কারণ পুঁজিবাদের নিয়মে সিস্টেমটা এরকম। সেখানে গিয়ে এখন আরও টেকনোলজি যুক্ত হয়েছে। টেকনোলজি যদি সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব সহ টেকনোলজি ইউজ হয়, আপত্তির কিছু নেই। টেকনোলজি ছাড়া অগ্রগতি, উন্নয়ন সম্ভব না। কিন্তু সেই প্রযুক্তি যদি প্রফিটের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাহলে কাজ কমবে, বেকার বাহিনী তৈরি হবে, বিশাল বেকার বাহিনী তৈরি হবে। এখন ধরুন, চায়না তো হচ্ছে, এখানে টেকনোলজিতে এখন আমেরিকা অনেক পেছনে, চায়না অনেক বেশি অ্যাডভান্স, কিন্তু সেখানে টেকনোলজি কিছু কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে, যে এই জায়গায় ব্যবহার করা যাবে, এই জায়গায় ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করতে গেলে গভর্নমেন্ট কিছু নিয়ন্ত্রণ আছে। যদি সেখানে গিয়ে এই টেকনোলজি টোটালি যদি এটার উদ্দেশ্য হয় লাভ লাভ লাভ, মুনাফা মুনাফা মুনাফা, এতে উন্মাদ হয়ে যায়, এবং একটা সময় গিয়ে মানুষের কথা ভাবে না, মানুষের কথা তাদের চিন্তায় থাকে না, এবং পুঁজিবাদী ব্যবস্থাপনায় তারা উন্মাদ হয়ে যায়। এবং এই পরিস্থিতি আজকে গোটা বিশ্বে পুঁজিবাদী দুনিয়া তৈরি হয়েছে। এর বিরুদ্ধেই মানুষ
প্রতিবাদী সোচ্চার, স্বাভাবিক নিয়ম। আক্রান্ত মানুষের সংখ্যা যত বাড়বে, আক্রমণ যত বাড়বে, প্রতিরোধও তত বাড়বে। এখন সেই প্রতিরোধকে, এই যে প্রতিরোধ যারা করবে, এই প্রতিবাদী বাহিনীটাকে তৈরি করার জন্যই হলো কমিউনিস্ট পার্টির দরকার। এবং সেই কমিউনিস্ট পার্টি হলো মার্ক্সবাদের উপর ভিত্তি করে, লেনিনবাদের উপর ভিত্তি করে একটা সংগঠিত কমিউনিস্ট পার্টি দরকার, যেটা ভবিষ্যতে আপনাকে সেই রাস্তাটা দেখাতে পারে। এখন তো এটা ঠিক যে মেইন দ্বন্দ্বটা কি এখন, এবং সেখানে মেইন দ্বন্দ্বটা হলো গিয়ে পুঁজিবাদ এবং শ্রমিকদের মধ্যে মেইন দ্বন্দ্ব। পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মেইন দ্বন্দ্ব এসে গেছে এটা পুঁজিবাদ এবং শ্রমিক শ্রেণীর মধ্যে। আরেকটা আছে সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের সেটা আছে, কিন্তু এখন তো মেইন দ্বন্দ্ব এটা সামনে এসে গেছে, পুঁজিবাদের সঙ্গে শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকে করতে গেলে সেখানে স্বাভাবিক কারণে আপনার তীব্র শ্রেণী সংগ্রাম ছাড়া এটাকে কী করে আটকাবেন? তার জন্য তীব্র শ্রেণী সংগ্রাম, এবং তীব্র শ্রেণী সংগ্রাম গড়ে তুলতে গেলে চাই সেই ধরনের শ্রমিক শ্রেণীর সংগঠিত এবং রাজনীতিগতভাবে মতাদর্শগতভাবে একটা বলিষ্ঠ অর্গানাইজেশন, সংগঠন। এটা ছাড়া এটা কখনো সম্ভব না, এবং এটা করতে গেলেই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এখন পুঁজিবাদী দুনিয়া তারা নিজেদেরকে যে তুলে ধরার চেষ্টা করছেন, বিশেষ করে 2008-এ গোটা বিশ্বে যে মন্দাটা দেখা দিয়েছে, এই মন্দার পর তারা অনেকগুলো প্রেসক্রিপশন দিয়েছে, অনেক প্রেসক্রিপশন, যে এই ব্যবস্থা নাও। ওয়ার্ল্ড ব্যাংক, আপনার নাম শুনেছেন ওয়ার্ল্ড ব্যাংক, যারা বিশ্ব বাণিজ্যকে কন্ট্রোল করে, তারপর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছে তারাই তো অর্থনীতিটাকে, বিশ্ব অর্থনীতিকে কন্ট্রোল করে। তারা তো অনেকগুলো প্রেসক্রিপশন দিয়েছে, এই করো, এই করো, এই করলে এর থেকে বেরিয়ে, এই করো, এই করো, অনেক ঘোষণা দিয়েছে। আজকের দুনিয়ায় কথাটা কত বড় সঠিক, ব্যাখ্যা কত সঠিক, আজকের দুনিয়ায় এই যে পুঁজিবাদ তার আগ্রহ, মানে তার লাভটাকে বাড়িয়ে তোলার জন্য এরাই উদারীকরণের জন্ম দেয়। এবং এই পুঁজিবাদী ব্যবস্থাপনা এখন গিয়ে তীব্র সংকটের মুখে, তারা নিজেরাই আভ্যন্তরীণ সংকটে ডুবে যাচ্ছে। এবং এখন তো আমরা ব্যর্থই না বলতে পারি। আপনারা তো বলেছিলেন যে উদারীকরণের নীতি চালু হলে এবং এই সংকট থেকে বেরিয়ে আসা যাবে। আমরা বলেছিলাম এই উদারীকরণ সেই উদারীকরণ না, এই উদারীকরণ হলো লুটপাটের রাস্তা খুলে দাও, গেট খুলে দাও, পুঁজি সারা বিশ্বে ঘুরে বেড়াবে, তাকে কোনো বাধা দেওয়া যাবে না, কোনো কন্ডিশন থাকবে না, কোনো শর্ত তার কাছে আরোপ করা যাবে না। এবং এটাই তো গোটা বিশ্বে আজকে হয়েছে, এটাই তো হয়েছে, যার ফল এখন বিশাল বেকার বাহিনী। এটাই কি লেনিন বলেছে যে বিশাল বেকার বাহিনী যখন তৈরি হয়, এবং এটাই হলো গিয়ে একটা লেবারদের একটা ফোর্স, এবং এটাই এদের মানে বিশেষ কম্পিটিটিভ মার্কেটে যখন বিশাল বেকার বাহিনী তৈরি হয়, এদের মধ্যেও দেখবেন একটা ডিভিশন তৈরি হয়। ডিভিশন তৈরি মানে বেকার, যে তার কাজ নেই, খাদ্য নেই, স্বাভাবিক কারণে তাকে বাঁচতে হবে, তখন গিয়ে অর্গানাইজ যে ফোর্সটা, সেই ফোর্সের বিরুদ্ধে কিন্তু এই ফোর্সটাকে কাজে লাগায়। আমাদের দেশে হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। আমরা লক্ষ্য করলাম বর্তমান আমাদের দেশে এখন গিয়ে 85 মিলিয়ন নিয়মিত শ্রমিক আছে, 141 মিলিয়ন হলো ঠিকা শ্রমিক। সংখ্যাটা কোনটা বেশি? ঠিকা শ্রমিক। ঠিকা শ্রমিকের মজুরি কত? 7,000, 8,000, 9,000, 10,000 টাকা, 11,000, 12,000 টাকা। আর নিয়মিত শ্রমিকের মজুরি কত? 1 লাখ, 1.5 লাখ, আবার কারো কারো 10 লাখ আছে। কারণ এখন গিয়ে কীরকম সুকৌশলে করেছে, ডাইরেক্ট মালিককে আপনি ধরতে পারবেন না, হু ইজ ওনার তাকে পাবেন না আপনি। এখন কি, একজন ম্যানেজারিয়াল পোস্ট, ম্যানেজার যে, সে ম্যানেজারিয়াল পোস্টে তার বেতন 1.5 লক্ষ, তার উপরে যে আছে এডিশনাল জেনারেল ম্যানেজার, তার বেতন 5 লাখ। এখন তো কোনো কোনো ক্ষেত্রে এক বৎসরে যারা জেনারেল ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর বা সিএমডি পোস্টে যায়, এদের এখন কন্ট্রাক্ট অনেকটা 4 কোটি, 5 কোটি, 15 কোটি পর্যন্ত কন্ট্রাক্ট উঠেছে বিভিন্ন অর্গানাইজেশনে। কি, মূল মালিক পিকচারে নেই, এদেরকে দিয়ে টোটালি ফেস করছে। তাহলে ওয়ার্কিং ফোর্সের মধ্যে একটা অংশ মধ্যস্বত্বভোগী সুবিধাবাদী তৈরি হয়ে গেছে, এবং এদেরকে দিয়ে কিন্তু ওয়ার্কিং ক্লাসকে সাবটাইজ করছে, ঠকাচ্ছে।
এরা হলো মধ্যস্বত্বভোগী। যেমন ধরুন আমাদের রাজ্যে, বা আমি বেশি দূর গেলে আমাদের রাজ্যে দেখবেন হাসপাতালে যান কন্ট্রাকচুয়াল, তাহলে সরকার মালিক না, কার আন্ডারে কাজ করতেছে? ঠিকাদারের আন্ডারে। বিশাল সংখ্যা। এবং সারা দুনিয়া, সারা পৃথিবীতে এবং সমস্ত পুঁজিবাদী দেশগুলোতে এই ধরনের ওয়ার্কারের সংখ্যা বেড়ে গেছে। এদেরকে দিয়ে কাজটা বেশি করায়, কারণ এদের কাজের কোনো গ্যারেন্টি নাই, যে কোনো সময় সে ছাঁটাই হয়ে যেতে পারে, তার কাজের কোনো ঘন্টা নেই, ঘন্টার দিক থেকেও বেশি কাজ করায়, এবং তার থেকে যত বেশি কাজ সে করবে তত বেশি সে মুনাফা পাবে। এই কাজগুলো সেখানে তাদেরকে দিয়ে করা। এবং এখানে লক্ষ্য করা গেছে নিয়মিত এবং অনিয়মিত দুইটা মিলিয়ে গিয়ে 226 মিলিয়ন গিয়ে আছে। আবার একটা অংশ আছে স্বনিযুক্তি। ধরুন একটা অটো ড্রাইভার, অটোর গাড়ি সে নিজেই মালিক, বা একটা ধরুন চায়ের স্টল দিয়ে বসেছে, সেও শ্রমিক, কিন্তু সে নিজেই চায়ের স্টলটা চালায়, এটা স্বনিযুক্তি। এরকম স্বনিযুক্তি কিন্তু আছে 247 মিলিয়ন আমাদের দেশে। তো এই যে ফোর্সটা, বিশাল ফোর্স, এই ফোর্সটাকে ইউনাইটেড যদি করা যায়, একটা জায়গায় যদি আনানো যায়, এবং এই জায়গায় একটা যাতে না আনা যায়, তার জন্যই কিন্তু ওই ডিভিশনটা। এদের মধ্যেই একটা সুবিধাবাদী লোক বা তৈরি সুবিধাবাদী কিছু মানে মধ্যস্বত্বভোগী তৈরি হয়ে গেছে। এবং এই পরিস্থিতির মধ্যে এখন আমি প্রসঙ্গক্রমে বলছি, কিছুদিন আগে একটা স্ট্রাইক করেছিল CI2, তার বেস্ট অর্গানাইজেশন, এই যে আপনার ওয়েল সেক্টর, তৈরি ক্ষেত্র, যেটা তৈরি ক্ষেত্রে আমাদের বেস্ট অর্গানাইজেশন। এখানে স্ট্রাইক হওয়া মানে কি, 5 দিন যদি বন্ধ করে দেওয়া যায়, ভারত অচল, রিফাইনারি থেকে তেল বেরোবে না, তেল যদি না বেরোয় পরিবহন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। এই আশায় কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা ছিল তাদেরকে রেগুলারের ডিমান্ড হলো 1 নম্বর ডিমান্ড, বাকি রেগুলার যারা আছে তাদের ডিমান্ডগুলো নিচে, একসঙ্গে বসে ডিসিশন হলো। ডিসিশন হলে স্ট্রাইক নোটিশ দিলেন, স্ট্রাইক শুরু হলো। প্রথম দিন স্ট্রাইক ফুল সাকসেস, দ্বিতীয় দিন মালিকরা ঘোষণা করে দিলেন, ম্যানেজমেন্ট ঘোষণা করে দিলেন, যারা ওই ধরনের ঠিকাদার ওয়ার্কার আছো তোমাদের এত টাকা বেতন বাড়িয়ে দিলাম, এই সুযোগ সুবিধাগুলো তোমাদের ইন এডিশন দেব, এরা কাছে যোগদান করলেন। রিফাইনারি চালু হয়ে গেল। আবার রিফাইনারি চালু হয়ে গেছে, ধর্মঘটটা মার খেল, ধর্মঘট কিন্তু মার খেল। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে ইউনিটিটা তৈরি করা, সেখানে স্বাভাবিক কারণেই আপনাকে কৌশলগত অবস্থানটা সেইভাবে তৈরি করতে হবে। কৌশলগত অবস্থান তৈরি করে একটা এই ফোর্সটাকে বাদ দিয়েও পারবেন না, এদেরকে নিয়ে চলতে হবে। এবং যেই কারণে আজকে দেখবেন ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সামনে সবচেয়ে বেশি সামনে এসে গেছে, ঠিকাদারি যারা আছে তাদেরকে নিয়ে রাস্তা নামো, তাদেরকে নিয়ে লড়াই করো, এবং তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবং এই জায়গাটা তো মালিকের বিরাট সংখ্যা মুনাফা বাড়িয়ে নিচ্ছে, কারণ তাকে দিয়ে বেশি কাজ করায়, পয়সা কম দিতে হয়, এবং এখানে বিরাট মুনাফা তৈরি হচ্ছে, সেখানে একটা মুনাফা পাহাড় জমিয়ে দিচ্ছেন। এই অবস্থাকে মোকাবিলা করার জন্যই দেশের সরকার সেখানে উদারীকরণে কাজ করলো কি, এদের এই কাজগুলোকে সঠিকভাবে তুলে আনার জন্য, করার জন্য সুযোগ তৈরি করে দাও। সেই সুযোগ তৈরি করার জন্য উদারীকরণের নামে আইন টাইন যা আছে, কিছু রক্ষা কবচ ছিল যেগুলো, এই রক্ষা কবচগুলো ধীরে ধীরে সংশোধন করে নাও। এবং এগুলি সংশোধন করে সময়ে সময়ে আপনারা জানেন লেবার লজ যেটা, সেটাকে 4টা কোডে পরিণত করেছে। এখন আবার দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। কোনো দিন, অনেক দিন ধরে লড়াই করছি আমরা, শ্রমিকদের জন্য একটা জাতীয় নীতি ঘোষণা হওয়া উচিত, জাতীয় স্তরে একটা নীতি থাকুক শ্রমিক শ্রেণীর জন্য। আজও সেই নীতি হয়নি। এখন যে ভারত সরকার জাতীয় নীতি ড্রাফট বের করে দিয়েছেন, কি ড্রাফট জানেন? জাতীয় নীতিতে এই ড্রাফটের মধ্যে আছে দর কষাকষির অধিকার থাকবে না। শ্রমিক শ্রেণীর সবচেয়ে অধিকার হলো দর কষাকষি। আমি এত চাইব, মালিক এত বলবে, পোষালে করব, না পোষালে করব না, এবং আমার যদি না পোষায় আমি তার বিরুদ্ধে স্ট্রাগলে যেতে পারবো। ইউনিয়ন করা রাইট, ঐক্যবদ্ধ হওয়ার রাইট, এগুলি। এখন যে জাতীয় নীতিটা ঘোষণা করছেন, যার ড্রাফট তারা বের করেছেন, সেই ড্রাফট অনুযায়ী ট্রেড ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা নাই, কোনো কথাই বললেন না, না বলেই সেখানে ড্রাফটটা বের করে দিলেন। দেখবেন যে CPIM পলিট ব্যুরো সেদিন স্টেটমেন্ট করেছে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। এটা কি? এটা হলো গিয়ে সামান্যতম যে অধিকারগুলো ছিল, সংগঠিত হওয়া, প্রতিবাদ করা, দর কষাকষি করা, এবং তার সোশ্যাল যে জাস্টিসগুলো পায়, সেই জাস্টিসগুলো পাওয়ার যে সুযোগ,
এই দায়িত্ব এগুলো আর থাকবে না, এবং এই জায়গায় নিয়ে যাচ্ছে। এটা হলো গিয়ে উদারীকরণের নতুন সংস্কার। এবং কথায় কথায় এখন দেখবেন যে সংস্কার সংস্কার সংস্কার, কৃষিক্ষেত্রে সংস্কার, তারপর শ্রমিকদের ক্ষেত্রে সংস্কার, দেশের ক্ষেত্রে সংস্কার। একটা সংস্কার শব্দটা একটা মানে কি বলবো, এটা একটা পপুলার শব্দের মতো। সংস্কারের তো কেউ বিপক্ষে না, কিন্তু এই সংস্কার কার স্বার্থে? এই সংস্কার যদি জনগণের স্বার্থে হয়, সাধারণ মানুষের স্বার্থে হয়, এই সংস্কারের বিপক্ষে তো কেউ না। কিন্তু আজকে এই সংস্কার মানে মুনাফাখোরদের, লুটেরাদের পুঁজি বাড়ানোর জন্য, লুটে পুটে খাওয়ার জন্য, দেশের সম্পদগুলোকে কুক্ষিগত করার জন্য এই সংস্কারমূলক নীতি। এবং এই সংস্কারের নামে মানুষের পয়সায় গড়ে ওঠা তীরে তীরে সম্পদগুলো সমস্ত আজকে ওই সমস্ত আদানি আম্বানির মতো যারা লুটেরা, তারা তাদের সমস্ত পকেটস্থ করছে। এই পরিস্থিতির মধ্যে এটা ভালো করেই বুঝে যে এই ঐক্য একবার তৈরি করে মানুষগুলো যদি বুঝতে পারেন, তাহলে একটা আঘাত আসবে। এই আঘাতটাকে আটকে দেওয়ার জন্যই এই RSS, বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল, এই সমস্ত যারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি করো, এটা কি ঐক্যটাকে দুর্বল। কাজে শ্রমিক শ্রেণীকে স্বাভাবিক কারণেই ঐক্য যদি রক্ষা করতে হয়, এটার বিরুদ্ধে লড়াই না করে তো আপনার ঐক্য রক্ষা করা যাবে না। আপনি বলবেন আমি মজুরি বৃদ্ধি চাই, আপনি বলবেন আমি কাজ ফিরে পেতে চাই, ছাঁটাই হয়ে গেছে, আমার কাজটা আমি ফিরে পেতে চাই, কিন্তু ওরা তো তারা সেটা মানবে না। কেবল তারা কিন্তু সেখানে গিয়ে আপনার ঐক্যটাকে দূর করে যাতে সংগঠিতভাবে কোনো আঘাত না করতে পারেন, তার জন্যই এই জাত পাত, ভাষা, সম্প্রদায়, এগুলি ধর্ম, এগুলিকে সামনে এনে একটা অনৈক্যের পরিবেশ তৈরি করে গোটা ভারতবর্ষের মধ্যে এটা করছেন, সারা দুনিয়াতেই করছেন, সারা পৃথিবীতে করছেন। কিন্তু এর মধ্যে একটা ভালো দিক কি জানেন? এটা যেমন একদিকে চলছে, আরেক দিক থেকে কিন্তু প্রতিবাদ প্রতিরোধ চলছে। লক্ষ্য করেছেন এর মধ্যে? এবং বিভিন্ন দেশে, খোদ আমেরিকাতে বলছে একবারে নাকি উন্নত ধনতন্ত্র, আর সেখানে গিয়ে 2 লক্ষ কর্মচারী ছাঁটাই করে দিয়েছে। জানেন খবর? 2 লক্ষ কর্মচারীকে বিদায় করে দিয়েছে। 2 লক্ষ কর্মচারী বিদায়। আবার বলছে যখন আমরা আর্থিক অবস্থা ভালো হবে তখন আমি ফিরিয়ে আনবো। এবং সবচেয়ে বড় একটা রাষ্ট্র কোথায় গেছে, সে উন্নত মডেল কোথায় গেছে? শিক্ষাক্ষেত্রে বলছে এখানে আমি টাকা পয়সা দিতে পারবো না। ওই সমস্ত ইউনিভার্সিটিগুলিতে টাকা দেওয়া মানে এখানে কমিউনিস্ট নাকি তৈরি হয়। সমস্ত ইউনিভার্সিটিগুলিতে সরকারি টাকায় নাকি কমিউনিস্ট তৈরি হয়। এই ট্রাম্প বলছে এখানে টাকা পয়সা দিতে পারবো না। এবং সেখানে একটা ইনস্যুর করার সুযোগ ছিল যে চিকিৎসা পরিষেবা, এটাও সিজ করে এটা তুলে দিয়েছে যে আমি এখানে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে পারবো না, এগুলো যার যার ব্যাপার, এই দায়িত্ব আমি নেব না। তাহলে রাষ্ট্র, আজকে পুঁজিবাদী রাষ্ট্র, সে নিজে তার আর্থিক কাঠামো ভেঙে পড়েছে, টিকে থাকার জন্য জনগণের উপর বড় ধরনের আক্রমণ সেখানে সংঘটিত করছে। কাজে এটা হতাশার কোনো স্থান নেই, ভাবার কোনো স্থান নেই। একটা জিনিস মনে রাখতে হবে যে আঘাত যদি আমরা করতে পারি, সেখানে গিয়ে একটাই যেটা প্রচারে আমাদের নিয়ে যেতে হবে, এই পরিস্থিতির মধ্যে বেরিয়ে আসার রাস্তা একটাই, আমরা বিকল্পটা নিয়ে যেতে পারছি না। সেই বিকল্পটা কি? এই সামগ্রিক পরিস্থিতিকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র সমাজতন্ত্র। এবং সেই সমাজতন্ত্র কি এবং কেন, এটি মানুষের কাছে নিয়ে পৌঁছানোর যে কাজটা, যে দায়িত্ব আমাদের উপর মানুষ আমাদের তাকিয়ে আছে, এবং এই দায়িত্বটা কিন্তু আমরা যথাযথভাবে ঠিক সেইভাবে পালন করতে পারছি না। এটা আমাদের দুর্বলতার দিক। এবং সেখানে গিয়ে সমাজতন্ত্রকে সামনে রেখেই আমরা আমাদের কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং সমস্যাগুলোকে তুলে ধরে এগিয়ে যাওয়া যায় সেটার চেষ্টা করা। এই অবস্থার মধ্যেও তো ভিয়েতনাম টিকে আছে, এগিয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যেও তো কিউবা চতুর্দিকে আগ্রাসনের মধ্যে টিকে আছে। চায়না তো আর কিছুদিনের মধ্যে হয়তো আত্মপ্রকাশ করবে, পৃথিবীর অন্যতম প্রথম অর্থনীতি তাদের, এবং আমেরিকাকে ক্রস করার পথে এগিয়ে যাচ্ছে। যেই দিকে এগুচ্ছে চায়না, কোন দিকে যাচ্ছে? উত্তর কোরিয়া, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তারা ভিতরে কি হয় আমরা জানি না। সিআইটোর একজন লিডার, ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়নের একটা মিটিং হয়েছিল গত মাসে, সেই মিটিংয়ে স্বদেশ দেব রায়, আমি নামটাই বলছি, উনি গিয়েছিলেন। সেখানে উনি হলেন আমাদের ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সারা পৃথিবীর জয়েন্ট সেক্রেটারি। ওনাকে পাঠানো হয়েছিল। ঘুরে এসে আমার সঙ্গে দিল্লিতে কথা হচ্ছিল বসে, যে কী দেখে আসলেন উত্তর কোরিয়ায়। বাইরের থেকে যা মনে হয় ঘটনা কিন্তু তা না।
ওনার বক্তব্য হলো সামাজিক মালিকানার ক্ষেত্রে উত্তর কোরিয়া নাকি অনেক বেশি অ্যাডভান্স। সামাজিক মালিকানা যেটা মূল লক্ষ্য, কমিউনিস্ট মানে কি? সামাজিক মালিকানা। সামাজিক মালিকানা, শ্রমিক শ্রেণী একমাত্র কি সামাজিক মালিকানা। এই সামাজিক মালিকানার ক্ষেত্রে নাকি উত্তর কোরিয়া অনেক বেশি অ্যাডভান্স, ওনার বক্তব্য। যে এই যে কথাগুলো আমি প্রসঙ্গ বললাম, যে আমরা আমাদের নভেম্বর বিপ্লব বার্ষিকীতে সম্মান প্রদর্শন করা বা তাকে স্মৃতিতে নিয়ে আসা, যদি এই নভেম্বর বিপ্লব শিক্ষার মধ্য দিয়ে যেই বিষয়গুলি আমরা রপ্ত করে মানে আমাদের কাজের মধ্যে, দৈনন্দিন কাজের মধ্যে প্রয়োগ করতে পারি, একটা সত্যিকারের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিতে পারে, নেতৃত্ব দেওয়ার ভূমিকা আসতে হবে। এবং নেতৃত্ব তাকেই বলবে পরিস্থিতি মূল্যায়ন করে সঠিক পদক্ষেপ এবং সঠিক চিন্তা নিয়ে আসতে পারে, সেই ধরনের একটা কমিউনিস্ট পার্টি তৈরি করা। এবং আমরা মনে করি আমাদের পার্টি সিপিআইএম, এটা আমাদের পক্ষে সম্ভব। আমরা মানুষের কাছে আমাদের একটা এমনিতি সংগঠন না থাকতে পারে, কিন্তু একটা প্রভাব আছে, এবং সেই প্রভাবটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সংগঠনকে যদি মজবুত করতে পারি, রাজনীতি এবং সংগঠন দুইটা একটা পরিপূরক, এই কাজটাকে যদি খুব ভালোভাবে করতে পারি, তাহলে আগামী দিনে এই ভারতবর্ষের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এবং এটা কারো কারো বড় হতে পারে যে ওই ইলেকশন এগুলো। শুনুন, ইলেকশন এগুলো নিয়ে কমিউনিস্টরা তো হতাশার কোনো স্থান নেই। কিসের হতাশা? আমাদের ফ্রাস্ট্রেশনের কোনো স্থান কমিউনিস্টদের নেই। এবং বরঞ্চ খারাপ পরিস্থিতি রেখে আমাদের কমিউনিস্টদের জীবনে ভালো পরিস্থিতি অস্বাভাবিক, খারাপ পরিস্থিতি স্বাভাবিক। ঠিক কিনা বলুন? কাজে এটা স্বাভাবিকভাবে মেনে নিয়ে এটাকে ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে, চাক্কাটাকে ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব, এ কাজ আমাদের করতে হবে এবং এই দায়িত্ব আমাদের নিতে হবে। মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে এবং মানুষের একটা খারাপ হোক ভালো হোক, মানুষের একটা বিশ্বাস আমাদের উপর আছে যে এদের পক্ষে সম্ভব। যে এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আমাদের আরও বেশি ভূমিকা গ্রহণ করতে হবে, আরও বেশি দায়িত্ব নিতে হবে। এই কথাগুলো বললেন নভেম্বর বিপ্লব বার্ষিকী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব।